হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আগের ভিডিওতে আমরা দেখেছিলাম একটা শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার 28 দিন পর সেই শহরের কি অবস্থা হয়েছিল। আর আজ আমরা দেখব সেই সিনেমার দ্বিতীয় পর্ব, যেখানে আমরা দেখব এই ভাইরাস ছড়িয়ে পড়ার 28 সপ্তাহ পর এখন ওই শহরের কি অবস্থা হয়েছে, আর এখন ওই শহরে বেঁচে থাকা অল্প কিছু সুস্থ মানুষ কি অবস্থার মধ্যে রয়েছে। আর এই কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম 28 উইকস লেটার। 2007 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 6.9। তো আমাদের আগের ভিডিও অর্থাৎ 28 ডেজ লেটারের গল্পটা যেখানে শেষ হয়েছিল, এই গল্পটা ঠিক তার পরের থেকেই শুরু হয়। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে পুরো লন্ডন শহরের মধ্যে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যে কারণে খুবই অল্প সময়ের মধ্যে ওই শহরের বেশিরভাগ মানুষ জম্বি হয়ে যায়। আর যে অল্প কিছু মানুষ সুস্থ অবস্থায় বেঁচে আছে, তারা বহু কষ্ট করে নিজেদের ঘরের মধ্যে লুকিয়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছে। তো গল্পের শুরুতেই আমরা বেশ কিছু লোকজনকে দেখতে পাই, যারা সবাই মিলে একসাথে একটা অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে আছে। আসলে এই লোকগুলো শহরের বাইরে একটা ছোট্ট গ্রামে থাকতো, কিন্তু ওই ভাইরাসের কারণে এই গ্রামের সমস্ত মানুষও জম্বি হয়ে গেছিল। সেজন্য এখন এই গ্রামে যে কজন সুস্থ মানুষ বেঁচে ছিল, তারা সবাই মিলে একসাথে বেশ অনেকদিন ধরেই একটা ঘরের মধ্যে লুকিয়েছিল। এখানেই এই সমস্ত লোকের মধ্যে আমরা ডন আর এলিস নামের এই দুজন কাপলকে দেখতে পাই। দেখা যায় এখন ওদের দুজনের খুবই মন খারাপ হয়ে গেছে। আসলে এদের শহরে এই ভাইরাসটা ছড়ানোর আগেই এরা নিজেদের দুজন বাচ্চাকে স্কুল ট্রিপের জন্য ফ্রান্সে ঘুরতে পাঠিয়েছিল, কিন্তু ওরা ঘুরতে যাওয়ার পরেই এই শহরে ভাইরাস ছড়িয়ে পড়ে, যে কারণে এখন ওই বাচ্চারা আর এখানে ফিরে আসতে পারছিল না। যদিও এই কারণে এখন এদের বাচ্চারা খুবই সুরক্ষিত ছিল ঠিকই, কিন্তু এখন এদের নিজেদের বাচ্চাদের কথা খুবই মনে পড়ছিল। এর কিছুক্ষণ পর ডন, এলিস আর ওদের ঘরের বাকি সমস্ত লোকজন একসাথে বসে ডিনার করছিল, কিন্তু ঠিক তখনই ওরা বাইরে থেকে একটা বাচ্চা ছেলের চিৎকার শুনতে পায়, যে জোরে জোরে এদের দরজা নক করে এদের কাছে সাহায্য চাইছিল। যদিও প্রথমের দিকে এই আওয়াজ শুনে এরা প্রত্যেকেই খুবই ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ওরা তাড়াতাড়ি করে দরজা খুলে ওই বাচ্চাটাকে ঘরের ভিতরে নিয়ে আসে। ভিতরে ঢোকার পর ওই বাচ্চাটা জানায় ওর বাবা মা দুজনেই জম্বি হয়ে গেছে, আর এখন ওর বাবা মা বাকি সমস্ত জম্বিদের সাথে মিলে ওকেই মারার চেষ্টা করছে, যে কারণে ও নিজের জীবন বাঁচিয়ে পালাতে পালাতে এখানে চলে এসেছে। এই কথাগুলো শুনে এই ঘরের মধ্যে থাকা একটা মেয়ে খুবই ভয় পেয়ে গেছিল। সে মনে করেছিল বাকি জম্বিরা হয়তো এই বাচ্চাটার পিছন পিছন এদের বাড়ির কাছে চলে এসেছে। সেজন্য ও নিজেদের ঘরের একটা ছোট্ট জানলা খুলে ওদের বাড়ির আশপাশটা দেখার চেষ্টা করে, কিন্তু তখনই পাশের থেকে একটা জম্বি ওকে দেখতে পেয়ে ওই জানলার কাঠ ভেঙে ভিতরে ঢুকে আসে। এরপর আস্তে আস্তে বাকি সমস্ত জম্বিরাও ওই ভাঙা জায়গা দিয়ে ঘরের ভিতরে ঢুকে বাকি সবার ওপরে হামলা করতে শুরু করে দেয়। এসব কিছু দেখে ভিতরে থাকা প্রত্যেকেই চারিদিকে পালিয়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। এখন ডন ও এলিসকে নিয়ে ওই ঘর থেকে বাইরে বেরোতে যাচ্ছিল, কিন্তু তখন এলিস সেই বাচ্চা ছেলেটাকে বাঁচানোর জন্য আবার ঘরের ভিতরে ফিরে যায়। কিন্তু কিছুক্ষণ পর ওই বাচ্চাটাকে নিয়ে বাইরে বেরোনোর সময় বাকি সমস্ত জম্বিরা এলিস আর ওই বাচ্চাটাকে চারিদিক দিয়ে ঘিরে ধরে, যেটা দেখে এখন এলিস জোরে জোরে চিৎকার করে ডনের কাছে সাহায্য চাইতে শুরু করে। কিন্তু এই ঘটনায় ডন খুবই ভয় পেয়ে গেছিল, সেজন্য ও এলিস আর ওই বাচ্চাটাকে ওই জম্বিদের মাঝখানে ফেলে রেখেই ওই বাড়ির পিছনের রাস্তা দিয়ে পালিয়ে আসে। যদিও এলিস বারবার চিৎকার করে ডনের কাছে সাহায্য চাইছিল, এমনকি ও ঘরের জানলা থেকে দেখতে পায় ডন ওকে একা ফেলে রেখেই ওখান থেকে পালিয়ে যাচ্ছে। এদিকে দেখা যায় ডন এখন প্রচন্ড অনুশোচনায় ভেঙে পড়ে কাঁদতে শুরু করেছে, কারণ ও নিজের স্ত্রীকে না বাঁচিয়ে ওকে মরার জন্যই ওখানে একা ফেলে রেখে চলে এসেছে। এদিকে দেখা যায় ওই জম্বিরা এখন এক এক করে ওই ঘরের ভিতরে থাকা সমস্ত লোকজনদের ওপরে হামলা করেই তাদেরকে মেরে ফেলতে শুরু করেছে। এর কিছুক্ষণ পর ডন দৌড়াতে দৌড়াতে পাশের একটা নদীর ধারে চলে আসে। সেখানে আসার পর ও দেখতে পায় জেকব নামের একটা ছেলে ওখান থেকে স্পিডবোট নিয়ে পালানোর চেষ্টা করছে। এখন ডন তাড়াতাড়ি করে ওই বোটে উঠে সেটাকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বেশ কিছু জম্বি ওখানে এসে ওদের বোটটাকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। আর এই সমস্ত ধাক্কাধাক্কির মধ্যে জেকব ওই বোট থেকে জলের মধ্যে পড়ে যায়, যে কারণে এখন ওই জম্বিরা ওর উপরেও হামলা করে দেয়। আর এই সুযোগে ডন ওই স্পিডবোটটা নিয়ে ওখান থেকে একটা সুরক্ষিত জায়গায় পালিয়ে আসে। এই ঘটনার কিছু সপ্তাহের মধ্যেই এই ভাইরাসটা পুরো ব্রিটেন শহরের মধ্যেই ছড়িয়ে পড়ে, যে কারণে এখন ওই দেশের সেনাবাহিনী পুরো দেশটাকেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। এমনকি ওই জম্বিদেরকে মারার জন্য আমেরিকার লিড ন্যাটো ফোর্সকেও লন্ডনে পাঠানো হয়। এখন ওই সেনাবাহিনীরা শহরের বেশ কিছু জায়গাকে পুরোপুরি ঘিরে দিয়ে সেখানে একটা সেফ জোন তৈরি করেছিল, আর এখন থেকে এই দেশের সমস্ত বেঁচে থাকা সুস্থ মানুষদেরকে এই সেফ জোনের মধ্যেই থাকতে হবে। আর্মির অনুমতি ছাড়া কেউ কোনোভাবেই এই সেফ জোন থেকে বাইরে বেরোতে পারবে না।
আর সেনাবাহিনীরা সবসময় এই সেফ জোনের চারিদিকেই পাহারাদারি করত, যাতে কোনোভাবেই কোনো জম্বি এর ভিতরে ঢুকতে না পারে। এসব কিছুর মধ্যেই আমরা ডয়েল নামের এই সৈনিককে দেখতে পাই। ও একজন স্নাইপার ছিল, আর ওর কাজ ছিল শহরের উঁচু বিল্ডিং থেকে চারিদিকে পাহারাদারি করা। সেজন্য ডয়েল আর ওর মতন বাকি সমস্ত স্নাইপাররাই সারা দিন রাত ধরে শহরের বিভিন্ন উঁচু উঁচু বিল্ডিংয়ের ওপর থেকে চারিদিকে পাহারাদারি করত। এইভাবে আস্তে আস্তে বেশ অনেক সপ্তাহ কেটে যাওয়ার পর এখন ওই শহরের বেশিরভাগ জম্বিরা কোনো কিছু না খেতে পেয়ে মারা যাচ্ছিল, যে কারণে আস্তে আস্তে এই ঘটনার 18 সপ্তাহ পর ব্রিটেনের বেশ কিছু জায়গাকে ইনফেকশন ফ্রি ঘোষণা করে দেওয়া হয়। মানে সরকারি তথ্য অনুযায়ী এখন দেশের ওই সমস্ত জায়গায় আর কোনো ভাইরাস নেই। এইভাবে আস্তে আস্তে 28 সপ্তাহ কেটে যায়। এখন এই দেশের অবস্থা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছিল, যে কারণে এখন যে সমস্ত মানুষ এই ভাইরাসের কারণে এই দেশের বাইরে আটকে গেছিল তাদেরকে আবার এই দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এসব কিছুর মধ্যেই ডন আর এলিসের যে দুজন বাচ্চা স্কুল ট্রিপের জন্য ফ্রান্সে আটকিয়েছিল, এখন তারাও এই দেশে ফিরে আসে। এদের মধ্যে থেকে এই ছেলেটার নাম ছিল অ্যান্ডি, আর এর দিদি অর্থাৎ এই মেয়েটার নাম ছিল ট্যামি। এখন দেশে ফেরার সাথে সাথেই একজন ডাক্তার এদের পুরো বডি ভালো করে চেক আপ করে দেখছিলেন। এই ডাক্তারটার নাম ছিল স্কারলেট। উনি বিগত অনেকদিন ধরেই এই জম্বি ভাইরাসের ওষুধ খোঁজার চেষ্টা করছিলেন। এখন এদের সবাইকে ট্রিটমেন্ট করার সময় স্কারলেট লক্ষ্য করে অ্যান্ডির দুটো চোখের রং দুরকম। এখানে অ্যান্ডি জানায় ওর মায়েরও দুটো চোখের রং দুরকম, আর ওর মায়ের থেকেই ও এই জিনিসটা পেয়েছে। এখানে এদের ট্রিটমেন্ট শেষ করার পর অ্যান্ডি আর ট্যামিকে ওদের বাবা অর্থাৎ ডনের কাছে নিয়ে যাওয়া হয়। এত মাস পর একে অপরকে দেখতে পেয়ে এরা প্রত্যেকেই খুবই খুশি হয়েছিল, যে কারণে ওরা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। এখানে দেখা যায় ডন এখন এই সেফ জোনের মধ্যে খুবই বড় একজন সরকারি অফিসার হয়ে গেছিল। ওর কাজ ছিল সেনাবাহিনীর সাথে মিলে এই সেফ জোনটাকে জম্বিদের থেকে সুরক্ষিত রাখা। ঘরে ফেরার পর ডন ওর বাচ্চাদেরকে জানায় কিভাবে জম্বিরা ওদের মা অর্থাৎ অ্যালিসকে ওর চোখের সামনেই মেরে ফেলেছে। আর এই কথাটা বলেই ও প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। ডন যে আসলে অ্যালিসকে বাঁচানোর চেষ্টা না করেই ওই জম্বিদের মাঝখানে ফেলে রেখে চলে এসেছিল, সেই কথাটা ও কোনোভাবেই স্বীকার করে না। নিজেদের মায়ের কথা শুনে এখন অ্যান্ডি আর ট্যামি দুজনেই প্রচণ্ড কষ্টে কাঁদতে শুরু করে দেয়। রাতের বেলায় ঘুমানোর সময় অ্যান্ডি বারবার নিজের মাকে নিয়ে স্বপ্ন দেখছিল, যে কারণে ও ঠিকভাবে ঘুমাতে পারছিল না। ওর বারবার মনে হচ্ছিল ও যেন নিজের মায়ের মুখটা আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেছে। সেজন্য অ্যান্ডি এখন এই বিষয়টা ওর দিদি অর্থাৎ ট্যামিকে জানায়। অ্যান্ডি বলে, আমার মায়ের কথা খুবই মনে পড়ছে, মাকে খুবই দেখতে ইচ্ছে করছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে আমাদের মায়ের একটাও কোনো ছবি নেই। যেটা শুনে ট্যামি বলে, ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা আমাদের পুরানো বাড়িতে ফিরে গিয়ে সেখান থেকে আমাদের মায়ের বেশ কিছু ছবি নিয়ে আসব। এর পরের দিন সকালে প্ল্যান মতন এরা দুজন লুকিয়ে লুকিয়ে এই সেফ জোন থেকে বাইরে বেরিয়ে নিজেদের পুরানো বাড়িতে ফিরে যায়। কিন্তু এরা দুজন যখন ওই সেফ জোন থেকে পালাচ্ছিল, তখন দূরে একটা ছাদের ওপর থেকে ডয়েল এদের দুজনকে দেখতে পায়, আর এখন ও এই ব্যাপারটা আর্মির হেডকোয়ার্টারে জানিয়ে দেয়। এদিকে দেখা যায় অ্যান্ডি আর ট্যামি নিজেদের পুরানো বাড়িতে ফিরে এসে সেখান থেকে ওদের মায়ের বেশ কিছু জিনিসপত্র আর মায়ের কিছু ছবি গুছিয়ে নিচ্ছিল। কিন্তু এসব কিছুর মধ্যেই ওরা ওপরের ঘর থেকে একটু আওয়াজ শুনতে পায়। সেখানে যাওয়ার পর দেখা যায় ওদের মা অর্থাৎ অ্যালিস এখনো বেঁচে ছিল, যে ওদের ওপরের একটা ঘরের মধ্যে লুকিয়েছিল। এটা দেখে এখন অ্যান্ডি প্রচণ্ড অবাক হয়ে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এসব কিছুর মধ্যেই ওখানে আর্মির একটা টিম চলে আসে। এখন আর্মির লোকজন এদের তিনজনকে সেফ জোনে ধরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর অ্যালিসকে একটা ঘরের মধ্যে আইসোলেট করে রাখা হয়। এখন ডক্টর স্কারলেট আইরিসকে ভালো করে পরীক্ষা করে দেখছিলেন। বেশ কিছু টেস্ট করার পর জানা যায় জম্বিদের আক্রমণের পর অ্যালিসের শরীরে এই ভাইরাস চলে গেছিল ঠিকই, কিন্তু ও কোনোভাবেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হয়নি। আসলে অ্যালিসের ইমিউনিটি পাওয়ার এতটাই বেশি ছিল যে এই ভাইরাসের কারণে ওর কোনো রকম ক্ষতি হয়নি, যার মানে হলো এলিস একজন কেরিয়ার ছিল, যার মানে ও এই রোগটাকে বয়ে নিয়ে যাচ্ছিল। এই ভাইরাসের কারণে ওর শরীরে কোনো রকম ক্ষতি না হলেও ওর থুতু বা রক্ত থেকে অন্যান্য মানুষ খুব সহজেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারবে। যেহেতু ওর ইমিউনিটি পাওয়ার এতটা বেশি ছিল, সেজন্যই জম্বিরা ওর উপরে হামলা করার পরেও ও এখনো পুরোপুরি সুস্থ ছিল। পরবর্তীকালে ওই ক্যাম্পের আর্মি জেনারেল যখন এই খবরটা জানতে পারেন, তখন উনি অ্যালিসকে মেরে ফেলার আদেশ দেন, কারণ ওনার মনে হয়েছিল অ্যালিসের শরীর থেকে এই ভাইরাসটা অন্যান্য মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু স্কারলেট ওনাকে এই কাজটা করতে বারণ করেন। স্কারলেট বলে অ্যালিসই হলো একমাত্র মানুষ যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও পুরোপুরি সুস্থ আছে। যেহেতু ওর শরীরে ইমিউনিটি পাওয়ার অনেক বেশি,
তাই আমার মনে হয় ওর শরীরের রক্ত দিয়েই আমরা এই ভাইরাসের ওষুধ তৈরি করতে পারবো। তাই এই মুহূর্তে ওকে না মেরে ওর রক্ত নিয়ে আমাদেরকে পরীক্ষা করতে হবে। অন্যদিকে ডন যখন ওর বাচ্চাদের সঙ্গে দেখা করে তখন অ্যান্ডি আর ট্যামি ওকে বলে, তুমি বলেছিলে জম্বিরা নাকি তোমার চোখের সামনেই আমাদের মাকে মেরে ফেলেছে, কিন্তু আমাদের মা তো এখনো বেঁচে আছে, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছিলে কেন? এই কথাগুলো বলতে বলতেই ওরা ডনের ওপরে প্রচন্ড রেগে যায়। এখন এই কথাগুলো শোনার পর ডন খুবই অবাক হয়ে গেছিল। ও যেন কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না ওর স্ত্রী অর্থাৎ এলিস এখনো বেঁচে আছে। এখন ও এলিসের সঙ্গে দেখা করার জন্য তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছে যায়। দেখা যায় এলিসের হাত পা বেঁধে ওকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, আর সেই সময় ওর পাশে কোনো ডাক্তার বা নার্স কেউই ছিল না। এখন ডন সরাসরি এলিসের কেবিনের মধ্যে ঢুকে ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে। ডন বলে, তোমাকে ওইভাবে জম্বিদের মাঝখানে ফেলে আসাটা আমার একদমই উচিত হয়নি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আর এই কথা বলেই ও প্রচন্ড ইমোশনাল হয়ে গিয়ে এলিসকে জড়িয়ে ধরে ওকে কিস করতে শুরু করে। কিন্তু এই ঘটনার সাথে সাথেই এলিসকে কিস করার ফলে ডনের শরীরে সেই জম্বি ভাইরাসটা চলে আসে। ওই ভাইরাসের কারণে ডন এখন প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে করতে পাগলের মতন চিৎকার করছিল। আর এইভাবে খুবই অল্প সময়ের মধ্যেই ও খুবই ভয়ঙ্কর একটা জম্বিতে পরিণত হয়। ডনকে এই অবস্থায় দেখে এলিস প্রচন্ড ভয় পেয়ে গিয়ে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। কিন্তু তখনই ওর কাছে ডন এসে ওর ওপরে খুবই নৃশংসভাবে হামলা করে ওকে মেরে ফেলে। এরপর ডন বাইরে বেরিয়ে এসে এক এক করে বাকি সমস্ত আর্মির লোকদের ওপরেও হামলা করতে শুরু করে দেয়, যার ফলে এখন তারা সবাইও আস্তে আস্তে জম্বি হয়ে যাচ্ছিল। এইভাবে খুবই অল্প সময়ের মধ্যেই আবার এই ভাইরাসটা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই খবরটা জানার পর এখন আর্মির লোকজন সমস্ত সুস্থ মানুষদেরকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে ডন ওই ঘরের পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে সমস্ত সুস্থ মানুষদের ওপরেই হামলা করতে শুরু করে দেয়। এখন ও যাদেরকে কামড়াচ্ছিল তারা প্রত্যেকেই জম্বি হয়ে যাচ্ছিল, আর তারপর সেই জম্বি হয়ে যাওয়া লোকগুলো বাকি লোকদের ওপরে হামলা করছিল। এইভাবে এখন খুবই অল্প সময়ের মধ্যে এই ঘরের বেশিরভাগ মানুষই জম্বি হয়ে যায়, আর বাকি লোকজন কোনো রকমে ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে ছুটে পালাতে শুরু করে। সেজন্য এখন ডয়েল আর ওর বাকি সমস্ত স্নাইপার সঙ্গীদেরকে আদেশ দেওয়া হয় ওরা যেন সমস্ত জম্বিদেরকে গুলি করে মেরে ফেলে। কিন্তু এখন রাস্তায় এত মানুষের হুড়োহুড়ির মধ্যে ওরা কোনোভাবেই বুঝতে পারছিল না কারা জম্বি আর কারা সুস্থ সাধারণ মানুষ। তাই এখন আর্মি জেনারেল সমস্ত সৈনিকদেরকে আদেশ দেয় তারা যেন রাস্তায় থাকা সুস্থ অসুস্থ সমস্ত মানুষদেরকে মেরে ফেলে। কিন্তু ডয়েল এই কাজটা কোনোভাবেই করতে চাইছিল না। ও নিজের হাতে করে কোনো সুস্থ সাধারণ মানুষকে মারতে চাইছিল না। সেজন্য ও বহু কষ্ট করে বেছে বেছে শুধু জম্বিদেরকেই মারতে থাকে। আর এইভাবেই কিছুক্ষণ পর ও লক্ষ্য করে অ্যান্ডির পিছনে বেশ কিছু জম্বি তাড়া করেছে, আর ওদের কাছ থেকে বাঁচার জন্য অ্যান্ডি একটা অন্ধকার গলির মধ্যে ঢুকে গেছে। এখন ডয়েল দূর থেকেই ওর পিছনে থাকা সেই দুটো জম্বিকে গুলি করে মেরে ফেলে। কিন্তু যেহেতু অ্যান্ডি খুবই বাচ্চা ছিল তাই ওকে দেখে ডয়েলের খুবই চিন্তা শুরু হয়ে যায়। সেজন্য ও অ্যান্ডিকে বাঁচানোর জন্য ওই বিল্ডিং থেকে নিচে নামতে শুরু করে। এদিকে দেখা যায় ডক্টর স্কারলেট এখন অ্যান্ডি, ট্যামি আর আরও বেশ কিছু লোকজনকে নিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে আছে। বাইরের ওই রকম পরিস্থিতি দেখে এরা প্রত্যেকেই খুবই ভয় পেয়ে গেছিল। এরা কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না আর্মির লোকজন সুস্থ মানুষদেরকেও মেরে ফেলছে কেন। তখন ডক্টর স্কারলেট বলে, বাইরে এখন কোড রেড চালু করা হয়েছে, যার মানে এখন এখানে থাকা সুস্থ অসুস্থ সমস্ত মানুষকেই মেরে ফেলা হবে, যাতে এই ভাইরাসটা এখান থেকে বাইরে আর কোথাও ছড়াতে না পারে। এরা সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই ওখানে ডয়েল চলে আসে। ও বলে, তোমরা সবাই যদি এখানেই লুকিয়ে থাকো তাহলে আর্মির লোকজন তোমাদেরকে খুঁজে বের করে মেরে ফেলবে। বাঁচতে চাইলে তোমাদেরকে আজ রাতের অন্ধকারে এখনই এই শহর ছেড়ে পালাতে হবে। এই কথা বলেই ও সমস্ত লোকজনকে নিজের সাথে নিয়ে ওই শহর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। কিন্তু রাস্তায় যাওয়ার সাথে সাথেই একজন স্নাইপার ওদের মধ্যে থেকে বেশ কিছু লোককে গুলি করে মেরে ফেলে। এখন এখানে শুধুমাত্র ডয়েল, ডক্টর স্কারলেট, অ্যান্ডি আর ট্যামি বেঁচে ছিল। এসব কিছুর মধ্যেই ডয়েলের একজন বন্ধু ওয়াকিটকির মাধ্যমে ওর সঙ্গে যোগাযোগ করে। ডয়েলের এই বন্ধুর নাম ছিল ফ্লিন, আর ও আর্মিতে হেলিকপ্টার চালাতো। এখন ফ্লিন ওকে বলে, তুমি নিজের পোস্ট ছেড়ে কোথায় চলে গেছো? আমি তো তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ডয়েল বলে, আমি কিছু মানুষকে বাঁচানোর জন্য নিচে নেমেছিলাম। ফ্লিন বলে, আগামী 4 মিনিটের মধ্যেই আর্মির লোকজন এই পুরো শহরটাকেই বোম দিয়ে ধ্বংস করে দেবে। তাই তুমি এখন তাড়াতাড়ি করে কোনো একটা বেসমেন্ট অথবা মাটির নিচের কোনো একটা সাবওয়ের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ো। এরপর সবকিছু ঠিক হয়ে গেলে তুমি কাল সকালের মধ্যে ব্রিজের ধারের একটা ফাঁকা পার্কে চলে এসো। আমি সেখান থেকেই তোমাকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে আসবো। এই কথা শুনে এখন ডয়েল তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে পাশের একটা টানেলের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে।
এদিকে দেখা যায় আর্মির লোকজন এখন বোমের সাহায্যে এই পুরো শহরটাকেই পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। নিমেষের মধ্যেই এখানে থাকা সবকিছু শেষ হয়ে যায়, এমনকি সমস্ত জম্বি আর সুস্থ মানুষও আগুনে পুড়ে মারা যায়। কিন্তু এত কিছু করার পরেও এখনো অনেক জম্বি বেঁচে ছিল, আর তারা সবাই মিলে একসাথে আস্তে আস্তে সুরক্ষিত জায়গার দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে দেখা যায় ফ্লেনের কথা মতন এখন ডয়েল বাকি সবাইকে নিয়ে পরের দিন সকালের মধ্যেই ব্রিজের পাশে থাকা সেই পার্কে পৌঁছে গেছে। এখানে আসার পর ডক্টর স্কারলেট ডয়েলকে বলে, আমাদেরকে যেভাবেই হোক অ্যান্ডিকে বাঁচাতে হবে, কারণ আমার মনে হয় অ্যান্ডির রক্ত থেকেই আমরা এই জম্বি ভাইরাসের ওষুধ তৈরি করতে পারবো। আমার মনে হয় অ্যান্ডির মায়ের মতন অ্যান্ডির রক্তের মধ্যেও এই জম্বি ভাইরাসের সাথে লড়াই করার ক্ষমতা আছে। ওরা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই ওখানে ফ্লেন তার হেলিকপ্টার নিয়ে চলে আসে, কিন্তু ও যখন দেখতে পায় ডয়েলের সাথে এখানে আরো অনেক লোক আছে, তখন ফ্লেন ডয়েলকে বলে, আমি শুধু তোমাকেই এখান থেকে নিতে এসেছি, আমি যদি অন্য কাউকে আমার সাথে করে নিয়ে যাই তাহলে আর্মির লোকজন আমাদের সবাইকে মেরে ফেলবে। ডয়েল বলে, আমি এদেরকে ছেড়ে একা কোথাও যেতে পারবো না, কারণ এই বাচ্চাদেরকে বাঁচানো এখন খুবই দরকার। তুমি এক কাজ করো, তুমি এই বাচ্চাদেরকে নিয়ে দূরে অন্য কোনো একটা সুরক্ষিত জায়গায় রেখে দিয়ে এসো। ওরা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই ওদের দিকে বেশ অনেকগুলো জম্বি এগিয়ে আসতে শুরু করে, যেটা দেখে এখন ফ্লিন তাড়াতাড়ি করে নিজের হেলিকপ্টার নিয়ে ওই জম্বিদেরকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার আগে ফ্লিন ডয়েলকে বলে, কিছুক্ষণ পর তুমি সবাইকে নিয়ে শহরের মাঝখানে থাকা একটা ফুটবল স্টেডিয়ামে চলে এসো, আমি সেখান থেকে তোমাদের সবাইকে তুলে নিয়ে আসব। এই কথা বলেই ও নিজের হেলিকপ্টার নিয়ে ওই জম্বিদেরকে অন্যদিকে নিয়ে যেতে শুরু করে। আর সেই সুযোগে ডয়েল আর স্কারলেট বাচ্চাদেরকে নিয়ে ওখান থেকে পালিয়ে আবার শহরের মধ্যে ফিরে আসে। কিন্তু শহরে আসার পর ওরা দেখতে পায় জম্বিদেরকে মারার জন্য এখন আর্মির লোকজন এই পুরো শহরের মধ্যেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়েছে। এখন ওই গ্যাসের হাত থেকে বাঁচার জন্য এরা সবাই রাস্তার পাশে থাকা একটা গাড়ির মধ্যে ঢুকে পড়ে। এদিকে এতক্ষণে বেশ কিছু জম্বিরাও ওদের পিছন পিছন ওই গাড়ির কাছে চলে এসেছিল। এখন ওরা বাইরে থেকে এদের গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ওই বিষাক্ত গ্যাসের কারণে ওই জম্বিরা ওখানে মারা যায়। এর কিছুক্ষণ পর এরা সবাই লক্ষ্য করে পিছন দিক থেকে বেশ কিছু আর্মির লোকজন মাস্ক পরে হাতে বন্দুক আর ফ্লেম থ্রোয়ার নিয়ে শহরের রাস্তায় ঘোরাঘুরি করছে, আর এখন তারা আশেপাশে থাকা সবকিছুই আগুনে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আসলে এখন এরা এই পুরো শহরটাকেই তল্লাশি চালিয়ে দেখছিল, আর কোথাও কোনো জম্বি অথবা কোনো সুস্থ মানুষ বেঁচে থাকলে তাদেরকে এরা আগুনে পুড়িয়ে অথবা গুলি করে মেরে ফেলছিল। এখন দেখা যায় ওই আর্মিরা আস্তে আস্তে এদের দিকে এগিয়ে আসছে, যে কারণে এরা নিজেদের গাড়ি নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এই মুহূর্তে এদের গাড়িটা কোনোভাবেই চালু হচ্ছিল না। এদিকে বাইরে তখনও বিষাক্ত গ্যাস থাকার কারণে এরা কোনোভাবেই গাড়ি থেকে বাইরেও বেরোতে পারছিল না। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে ডয়েল ওই গাড়ি থেকে বাইরে বেরিয়ে ওই গাড়িটাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ওটাকে ঠেলতে শুরু করে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই গাড়িটা আবার চালু হয়ে যায়। কিন্তু এসব কিছুর মধ্যে আর্মির লোকজন ডয়েলকে দেখতে পেয়ে ওকে ফ্লেম থ্রোয়ার দিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এখানে বাকি সবাইকে বাঁচানোর জন্য ডয়েল নিঃস্বার্থভাবে নিজের জীবন দিয়ে দিয়েছিল। ওকে এই অবস্থায় দেখে অ্যান্ডি, ট্যামি আর স্কারলেট খুবই কষ্টে ভেঙে পড়ে। এখন এরা ফ্লেনের কথা মতন সেই ফুটবল মাঠের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় কিছু দূর যাওয়ার পর একটা আর্মি হেলিকপ্টার এদের গাড়ির দিকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এখন ওই গুলির হাত থেকে বাঁচার জন্য এরা সবাই বাধ্য হয়ে নিজেদের গাড়িটাকে একটা সাবওয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। এখন এদের সবাইকে এই অন্ধকার সাবওয়ে দিয়েই সেই স্টেডিয়ামের দিকে এগোতে হবে। কিন্তু এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর ওদের সামনে ওদের বাবা অর্থাৎ ডন চলে আসে, আর সে এখন হঠাৎ করেই স্কারলেটের ওপরে হামলা করে তাকে মেরে ফেলে। এরপর ও অ্যান্ডির ওপরেও হামলা করে ওর শরীরে অনেক জায়গায় কামড়ে দিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই ট্যামি স্কারলেটের বন্দুক দিয়েই নিজের বাবা অর্থাৎ ডনকে গুলি করে মেরে ফেলে। এখন অ্যান্ডি মনে করেছিল যেহেতু ওর শরীরেও ভাইরাস ঢুকে গেছে তাই ও হয়তো কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাবে, কিন্তু দেখা যায় অ্যান্ডির শরীরেও ওর মায়ের মতন ইমিউনিটি পাওয়ার ছিল। এই জম্বি ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও অ্যান্ডি পুরোপুরি সুস্থ ছিল। এর কিছুক্ষণ পর অ্যান্ডি আর ট্যামি সেই ফুটবল স্টেডিয়ামে পৌঁছে যায়। দেখা যায় ফ্লেন সেখানে আগে থেকেই নিজের হেলিকপ্টার নিয়ে এদের জন্য অপেক্ষা করছিল। এখন ফ্লেন এদেরকে প্রশ্ন করে ডয়েল কোথায়। তখন এরা জানায় এখন শুধুমাত্র আমরা দুজনই বেঁচে আছি। প্রথমের দিকে এই কথা শুনে ফ্লেন একটু হতাশ হয়ে যায়, কিন্তু তারপর ও এদের দুজনকে নিজের হেলিকপ্টারে নিয়ে ওখান থেকে একটা সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় ওরা দেখতে পায় এখন ওদের শহরটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছিল। এরপর আমাদেরকে এই ঘটনার 28 দিন পরের একটা ঘটনা দেখানো হয়। দেখা যায় এত কিছু হয়ে যাওয়ার পরেও এখনো বেশ অনেকগুলো জম্বি বেঁচে ছিল,
আর তারা সবাই এখন টানেলের মধ্যে দিয়ে একটা গোপন রাস্তা দিয়ে ফ্রান্সের রাজধানী অর্থাৎ প্যারিসে পৌঁছে গেছিল। যার মানে এখন ব্রিটেনের পর এই ভাইরাসটা ফ্রান্স আর ইউরোপের বাকি সমস্ত দেশেও ছড়িয়ে পড়তে চলেছে। আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তবে এর পরবর্তী গল্প নিয়ে এখনও একটা সিনেমা বাকি আছে, যার নাম হলো 28 ইয়ার্স লেটার। আর পরবর্তী ভিডিওতে আমরা সেই সিনেমার গল্পটা দেখব। তো আপাতত আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।